আজকে আমি রান্না করব বাটা মাছের ঝোল। আর সবজি হিসেবে এখানে নিয়েছি ঢেঁড়স, আর ঢেঁড়স দিব, কিছু আলুও দিব সাথে। ঢেঁড়সগুলো প্রথমে আমি কেটে নিব। দেখুন আমি কিভাবে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো কিন্তু একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। তো সবগুলো ঢেঁড়স আমি প্রথমে সাইডটা কেটে ফেলাই দিব। এই রকম করে কিন্তু কেটে নিতে হবে। আমি ঢেঁড়সটা কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি, এই যে এর সাথে কিন্তু পানি লেগে আছে। ধুয়ে তারপরে কাটতেছি, কেননা ঢেঁড়সের যে ক্যালসিয়ামগুলো থাকে এটা কিন্তু ধুতে গেলে খুব একটা ভালো করে পরিষ্কার হয় না, শুধু ক্যালসিয়ামটা বের হয়। তো সেক্ষেত্রে সবসময়ের জন্য ঢেঁড়স ধুয়ে নিতে হয়। সেমভাবে এ কয়টাও কিন্তু কেটে নিব। বেশি বড় হলে কিন্তু এরকম সাইজ করে নিতে পারেন। তো আমি এই সাইজের ঢেঁড়সটা কেটে নিলাম। উঠাই নিচ্ছি এখন। এপাশের এই কয়টাও কিন্তু কেটে নিচ্ছি। সবই কিন্তু সেম পদ্ধতিতে কেটে নেব। এটা একটু বেশি ছোট, তার জন্য আমি এটার ডাবল ফালি করছি না, শুধু একটা ফালি দিয়ে দেবো। এখান থেকে শুধু সাইডটা কেটে নিব। ঢেঁড়স কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা সবজি। ঢেঁড়সটা কাটা কিন্তু আমার হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আর ঢেঁড়স কিন্তু নরমতা নিতে হবে সবসময়ের জন্য তরকারিতে। আর শক্ত ঢেঁড়স কিন্তু খেতে ভালো লাগে না, সিদ্ধ হতে চাবে না। তো আমার এখানে প্রত্যেকটা ঢেঁড়সই কিন্তু একদম নরম। এখানে কিন্তু আলুটা আমি কেটে নিয়েছি, আর আলুটাও কিন্তু সেমভাবেই কেটে নিয়েছি, বড় বড় করে ফালি করে কেটে নিয়েছি। আলুগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেল। এখানে নিয়ে এলাম কিছু ধনেপাতা। তো ধনেপাতাগুলো এবার কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এদিকে পেঁয়াজটা আমি কেটে রেডি করে রেখেছি। এখন আমি এক সাইডে ধনেপাতাগুলো রেখে দিব। এখানে নিয়েছি আমি কিছু বাটা মাছ, আর এই বাটা মাছটা দিয়ে আমি আলু আর ঢেঁড়স দিয়ে একটা মজাদার ঝোল রান্না করব। এখন আমি মাছের ভিতরে দিয়ে দিব লবণ। লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখন আমি
লবণ, হলুদ, মরিচ খুব সুন্দর করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। এভাবে মশলাগুলো মাছের সঙ্গে লেগে লেগে দিতে হবে। তো মাছটা মাখানো কিন্তু আমার হয়ে গেল, একদম পারফেক্টভাবে কিন্তু মাখানোটা আমার হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, মশলার পেস্ট। তো এখানে কাঁচামরিচ, তারপরে রয়েছে হলো রসুন, জিরা, আর রয়েছে একটু আদা। এটা দিয়ে আমি একটা মশলা পেস্ট তৈরি করেছি। আর অবশ্যই কিন্তু এখানে শুধু কাঁচামরিচ ব্যবহার করতে হবে, শুকনো মরিচ ব্যবহার করা যাবে না। আর চাইলে আপনারা আদাটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো। একে একে সবগুলো মাছ কিন্তু আমার দেওয়া হয়ে গেল। মাছটা কিন্তু খুব আমি কড়া করে ভাজি করব না। মাছটা ভাজি কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। একই তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজি কিন্তু আমার হয়ে গেছে। এখন মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে কিন্তু আমি লবণ এবং হলুদটা অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজের ভিতরে ঢেলে দিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে কেটে রাখা সবজিগুলো। সবজি এবং মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোটা কিন্তু হয়ে গেল। এখন কষিয়ে নিব, তার জন্য ঢেকে দিচ্ছি। কষানোর ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি পানি দিব না, আগে খুব ভালো করে এই সবজিটা ভেজে নিব। ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন দেখা যাবে উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে, তখন কিন্তু ঝোলের পানিটা দিতে হবে। তাহলে কিন্তু ঢেঁড়সটা খেতে বেশি ভালো লাগবে। এভাবে কিন্তু মিনিমাম 2 থেকে 3 মিনিট নাড়তে হবে। আস্তে আস্তে কিন্তু ওদের তেলটা কিন্তু ভেসে উঠতেছে। এখন কিন্তু ভাজাটা আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি ঝোলের উপরে মাছগুলো।
উপর দিয়ে দিয়ে দেবে এখন ধনিয়া পাতা, সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি অল্প করে। ধনিয়া পাতার সাথে কাঁচা পেঁয়াজটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তরকারি ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু। একটু বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। রেডি হয়ে গেল বাটা মাছের ঝোলটা। মাশাআল্লাহ যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক লোভনীয় ছিল। একটু কাছ থেকে দেখায় কত সুন্দর লোভনীয় হয়েছে।